আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী চীন ভ্রমণ শেষে বাংলাদেশে ফিরে আসার পর বাংলাদেশের রাজনীতিতে ত্রিমাত্রিক কূটনৈতিক চাপ পড়বে। চীনের চাপ অব্যাহত থাকবে, ভারতের চাপ প্রবল থেকে প্রবলতর হবে, আর আমেরিকার চাপ অনেকটা বিধ্বংসী হবে। ভারত বাংলাদেশকে এই মুহূর্তে কতটা গুরুত্ব দিচ্ছে তার প্রমাণ হলো এই মুহূর্তে বাংলাদেশে যিনি ভারতের রাষ্ট্রদূত রয়েছেন মিস্টার দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদীকে ভারত পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে বাংলাদেশে নিযুক্ত করেছে। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এরকম ঘটনা কখনো ঘটেছে বলে আমার জানা নেই। কোনো রাষ্ট্রদূতকে এভাবে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে তাও আমার জানা নেই। কোনো দেশে মন্ত্রী পর্যায়ের রাষ্ট্রদূতকে নিয়োগ দেওয়া আছে বা হয়েছে তাও আমার জানা নেই। এর আগে বাংলাদেশে যারা রাষ্ট্রদূত ছিলেন, মানে আমি যাদেরকে দেখেছি প্রথম থেকে, এরা সবাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র এডিশনাল সেক্রেটারি ছিলেন এবং পরবর্তীতে অনেকে সিনিয়র এডিশনাল সেক্রেটারি হয়েছেন। তাদের সবার সঙ্গে, অর্থাৎ 2009 সনে যে রাষ্ট্রপতি ছিলেন তাদের সঙ্গে 2009 সন থেকে বাংলাদেশে যারা রাষ্ট্রদূত ছিলেন একেবারে 2018-19 সন পর্যন্ত এদের সবার সঙ্গেই ব্যক্তিগত একটা সম্পর্ক, পরিচয়, জানাশোনা ছিল, কারো কারোর সঙ্গে বন্ধুত্বও ছিল। তো সেখানে কি ধরনের ডিপ্লোম্যাটরা আসে তাদের সঙ্গে মেশার ফলে বোঝার সুযোগ হয়েছে। কিন্তু এইবারই প্রথম একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদা সম্পন্ন ঝানু পলিটিশিয়ান, বাংলা জানা মানুষকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এই সোজা হিসেবটা যদি আমরা করতে না পারি, একটা বৃহৎ প্রতিবেশী বা শক্তিশালী লোক আপনার ঘরের মধ্যে কাউকে ঢুকিয়ে দিয়েছে, অত্যন্ত পাওয়ারফুল একজন খেলোয়াড়কে, সো আপনি যদি তখন নাকে তেল দিয়ে ঘুমান সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা কোনো অবস্থায় আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে না। আজকের এই ভিডিওতে আমি সেই ভারতের বিষয় নিয়ে আলোচনা করব না, আমি শুধুমাত্র আলোচনা করব আমেরিকার বিষয় নিয়ে। যখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মালয়েশিয়াতে যাচ্ছিলেন এবং সেখান থেকে চীন যাওয়ার পরিকল্পনা করলেন, ঠিক সেই সময়টাতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাহেবের সঙ্গে দেখা করলেন। তার হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুর মধ্যে একটা বিরক্তি ছিল, উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল। এবং আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন তাকে অনেক যত্ন করে, লালন করে, পালন করে, প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের পাঠানো হয়েছে। এবং তার যে গুরুত্ব, অর্থাৎ ভারত যেভাবে তার রাষ্ট্রদূতকে গুরুত্ব দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানকার যে এশিয়ার ডেস্ক রয়েছে, তারপর সেখানে যে দক্ষিণ পূর্ব এশিয়ার ডেস্ক রয়েছে, সেখানে এই রাষ্ট্রদূতের যে মর্যাদা, গুরুত্ব অতীতের সকল রাষ্ট্রদূতের চেয়ে অনেক অনেক বেশি। একটা সময় দক্ষিণ পূর্ব এশিয়ার উপমন্ত্রী ডোনাল্ড লু, তার কথা আমরা সবাই জানি, অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। ঠিক এই সময়টাতে এরকম কারো নাম শোনা যাচ্ছে না। কাজেই এখানে এই মুহূর্তে দিল্লিতে যিনি আছেন মার্কিন রাষ্ট্রদূত, তার চেয়ে বাংলাদেশের মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার গুরুত্ব আমার দৃষ্টিতে কোনো অংশে কম নয়, বরং ক্ষেত্র বিশেষে, আঞ্চলিকতার ক্ষেত্রে, মিলিটারি ইনভলভমেন্টের ক্ষেত্রে এবং ভবিষ্যৎ মার্কিন রাজনীতি এবং কূটনীতির ক্ষেত্রে দিল্লির চাইতে ওয়াশিংটন এখন ঢাকাকে গুরুত্বপূর্ণ মনে করছে ডিউ টু চীন। কারণ দিল্লিতে চীনের কোনো অংশগ্রহণ নেই, দিল্লিতে চীনের আসলে কিছুই করার নেই। কিন্তু ইসলামাবাদে যে আছে কিংবা ঢাকাতে যে আছে, তার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার ডেস্ক, তার সঙ্গে এশিয়ার ডেস্ক এবং পেন্টাগন, তারপর তাদের যে ইন্দো প্যাসিফিক যে কমান্ড, যদিও ইন্দো প্যাসিফিক কমান্ড এখন তারা ডিজলভ করে দিয়েছে, তো এই ইন্দো প্যাসিফিক ডিজলভ করে দিয়ে যদি তারা বে অফ বেঙ্গল যাকে বলা হয় কমান্ড তৈরি করে, আলাদা নৌ ফোর্স তৈরি করে, এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এবং সেই প্রাণপুরুষ মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি যখন এসছেন,
আমরা সবাই বলেছিলাম এবং আমাদের সবাইকে জানানো হয়েছিল যে তিনি একটা বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছেন, ট্রেনিং দিয়ে তাকে পাঠানো হয়েছে এবং তিনি একটি বিশেষ মিশন বাস্তবায়ন করে তারপর এখান থেকে যাবেন। ডোনাল্ড এবং পিটার ডি হাস যে কাজটি করে গেছেন, মার্কিন ডিপ স্টেটের যে কাজটি করে গেছেন, সেটিকে যদি আপনি একটা রেভলিউশন বলেন, সেই রেভলিউশনকে, অসমাপ্ত রেভলিউশনকে সমাপ্ত করার জন্য এই মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন এখানে এসেছেন। ডক্টর ইউনূসের প্রতি তাদের ভরসা ছিল, আবেগ ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সবাইকে হতাশ করেছেন। তো তার প্রেক্ষিতে যে নির্বাচন হয়েছে, তারেক রহমান সাহেব আসছেন, তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো বিধি নিষেধ, অনেকগুলো চুক্তির বাধ্যবাধকতা, আর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। এই কাজগুলো করো, এবং সেগুলো তারেক রহমান সাহেব সরকার এই গত 4 মাসে মানে তাদের ভাত খাওয়া বন্ধ করে, পোলাও খাওয়া বন্ধ করে, নিজের অফিসের এসি চালানো বন্ধ করে দিয়ে, অভ্যাগত মেহমানদেরকে 350 টাকার খাবার খাইয়ে, তারপরে ডিম ভুনা, করলা ভাজি, ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাইয়ে, টাকা বাঁচিয়ে আমেরিকা থেকে বিমান এবং অস্ত্র কেনার জন্য যত রাস্তা আছে সব রাস্তা বিএনপি ওপেন করে দিয়েছে, যেন আমেরিকার সাথে গন্ডগোল না হয়। কিন্তু বাজেট, চলমান প্রকল্প, যেটা অর্থমন্ত্রী বলেছেন যে বিগত সরকারের আমলে অন্তত 1,500 প্রকল্প এখন অসমাপ্ত অবস্থায় আছে, যেগুলো বাদ দেওয়া যাচ্ছে না, ঋণের বোঝা বহন করতে হচ্ছে, এবং এগুলোকে সমাপ্ত করার জন্য তার টাকা দরকার। কিন্তু টাকা তার নাই। আমেরিকা তো আপনার টাকা দেবে না, সে সুদে নেবে। ফলে তারেক রহমান সাহেবকে বাধ্য হয়ে চীনে যেতে হয়েছে। আর চীনে যাওয়ার ব্যাপারে এই ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ তার টোটাল চেইন, ইনক্লুডিং মিস্টার ডোনাল্ড ট্রাম্প, একেবারে চোখ দুটো গোল গোল করে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, এবং সেটার বহিঃপ্রকাশ একেবারে উনি যাওয়ার আগেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এখন তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পরে আমেরিকা কি করবেন? আমরা কি চীনের দিকে ঝুঁকে যাব, না আমরা এই 3টে পক্ষকে এখন মুচকি হাসি দিয়ে, কথা কম বলে, যেটা তারেক রহমান সাহেব করছেন এখন, কথা কম বলে, তারপরে সবার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে, কালক্ষেপণ করে দেখি না কি হয়, এইভাবে আসলে সংকট, আমাদের দেশের সংকটটা সেপ্টেম্বর পর্যন্ত থাকে, মারাত্মক সংকট থাকে। তো এই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যদি কোনো সংকট বাংলাদেশে না হয়, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসগুলো অসাধারণ যায় প্রতিটি সরকারের জন্য। এই সময়টা উৎসবের আমেজ তৈরি হয়। আর এই যে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যদি কোনো গন্ডগোল হয়, তাহলে এইগুলো সরকারকে ভোগায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাসে, ইনক্লুডিং এপ্রিল পর্যন্ত। তো সেই দিক থেকে সরকার চাচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত যেন একটা সুন্দর সুন্দর ভালোই ভালোই সব কিছু যায়, জনগণ যেন প্রধানমন্ত্রীকে গ্রহণ করে, বিএনপিকে গ্রহণ করে, বিএনপি যেন বুঝতে পারে 17 বছর পরে, 17 না 19 বছর পরে ক্ষমতায় ফিরে তার সেই পুরনো বাড়িটিকে নতুন করে রিনোভেট করে একান্ত আপন, তার সাথে যে একটা অ্যাডাপশন, এটা তৈরি করতেও কিন্তু একটা নির্দিষ্ট সময় দরকার হয়, এবং এটা 4 মাস সময় নয়। আপনি ধরেন আপনার ছেলে বহু বছর বিদেশে থাকে, আপনার স্ত্রী বাংলাদেশে আছে, আপনি প্রবাসে থাকেন, 4 বছর পরে ফিরে এলেন, আপনি রাতারাতি মানে এই জিনিসগুলো হয় না, এই সম্পর্কটা তৈরি করতে কিছু সময় লাগে। তো সরকারের এখন আসলে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, বরং সব জায়গাতেই আওয়ামী লীগের লোকজন আছে, সব জায়গাতে ভারতের লোকজন আছে, সব জায়গাতে আমেরিকার লোকজন আছে। শুধু মন্ত্রণালয়গুলোতে বিএনপির যাদেরকে বসানো হয়েছে এদের বেশিরভাগই নবীন, এবং তারা জনাব তারেক রহমান সাহেবের মুখাপেক্ষী, তাকে বুদ্ধি দিবেন, তাকে পরামর্শ দিবেন, এরকম লোক নেই মন্ত্রী পরিষদে। যারা আছেন, হুজুর যাহা বলিবেন তাহাই সত্য, যাহা দিবেন তাহাই খাইব, হাসিতে বলিলে হাসিব, নাচিতে বলিলে নাচিব, কিন্তু হুজুর দয়া করে তাড়িয়ে দেবেন না গো, এরকম প্রকৃতির মানুষ। তো সেই অবস্থাতে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা মনে করি আমেরিকার সাথে এই যে এখন সরকারের যে অবস্থা যাচ্ছে, এটার জন্য চীনকে ভারসাম্য হিসেবে আনা যায়, কিন্তু চীনের উপর নির্ভর করে আমেরিকার সাথে কোনো অবস্থাতেই কন্ট্রাডিকশন এবং কনফ্লিক্টে যাওয়া যাবে না।
এমনকি তাদের সাথে যদি আমাদের যে এক্সপোর্ট আছে, আমরা যদি পুরো ইউরোপে এবং আমেরিকাতে এক্সপোর্ট না করি, কোনো এক্সপোর্ট করব না, তবুও আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের পুরো ব্যাংকিং কার্যক্রম, ডলার নির্ভরতা, আমাদের গোল্ড মার্কেট, আমাদের আমদানি বাণিজ্য সব জায়গাতে মানে এমন যাকে বলা হয় জাহান্নামের গজব তারা শুরু করে দিতে পারে আমেরিকা। তা নর্থ কোরিয়াতে গেলে বুঝতে পারবেন, ইসরায়েল মানে ইরানে গেলে বুঝতে পারবেন যে মার্কিন নিষেধাজ্ঞার ধকল, ইয়ামেনে গেলে বুঝতে পারবেন যে কি নির্মম সেখানে চলছে। তো কাজেই আমেরিকার সঙ্গে আমাদের আসলে পাঙ্গা নেওয়া যাবে না। আমেরিকা এবং ইসরায়েল সুযোগ খুঁজছে। এমনকি যেটা বলা হয়ে থাকে যে পেন্টাগন নিজেরা লোক দিয়ে, নিজেদের লোক ভাড়া করে আফগানিস্তানে একটা যুদ্ধ করার জন্য তারাই টুইন টাওয়ার ভেঙে ফেলেছে। ইসরায়েল অনেক সময় নিজেদের ভূমিতে নিজের আক্রমণ চালিয়ে তারা হামাসকে ধ্বংস করতে চেয়েছে। সেক্ষেত্রে আপনি দেখেন বাংলাদেশে হামাস আছে, জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে, সব জায়গাতে সাদা পতাকা দেখা যাচ্ছে, দাড়ি টুপিধারী বড় বড় সাদা পোশাকের লোকজনের মিছিল মিটিংয়ের ছবি নেট তোলপাড় করে হচ্ছে এবং বাংলাদেশ জঙ্গিবাদ বাড়ছে। এই যে আমেরিকার যে স্লোগান, আমেরিকার যে প্রচার এবং প্রোপাগান্ডা, সেই প্রচার এবং প্রোপাগান্ডার সঙ্গে দিল্লি জড়িত থাকতে পারে, মোসাদ জড়িত থাকতে পারে, আওয়ামী লীগ জড়িত থাকতে পারে, এমনকি এই বাংলাদেশে পরিচিত যারা আছেন বিএনপির কাছাকাছি কিন্তু বিএনপিকে ঈর্ষা করেন বা বিএনপির মধ্যে আছেন কিন্তু তারেক রহমান সাহেবের সফলতা দেখে তার চোখ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তারাও এই কর্মগুলো করতে পারেন। তো সেক্ষেত্রে এমনভাবে সরকারকে এগোতে হবে যে কোনো অবস্থাতে যেন আমেরিকা কোনো স্কোপ না পায়। আমেরিকাকে সেই স্কোপ দেওয়াটা আমাদের কোনো অবস্থাতে বুদ্ধিমানের কাজ হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।